So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকে আমরা একটা নতুন সেশন নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লাস 11 এর গ্র্যাভিটেশন চ্যাপ্টার, এবং গ্র্যাভিটেশন চ্যাপ্টারের আমরা আজকের এমসিকিউ পার্টগুলো সলভ করব এবং ফ্রম ছায়া বুক। সো তোমরা যারা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও। সো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত টু টেক টুডে সেশন উইথ ইউ। সো আজকে আমরা যেটা করবো, গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে এমসিকিউ সলিউশন করব এবং প্রচুর কনসেপ্ট থাকবে, প্রচুর কিছু আমরা শিখবো আশা করবো। সো এই সেশনটা খুব ইন্টারেস্টিং হতে পারে এবং অ্যাট দি সেম টাইম মজাদার হবে এবং খুব ফ্রুটফুল সেশন হবে। সো তোমরা যারা প্রথম দেখছো অবশ্যই তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রচুর কিছু আমরা শিখতে পারবো এবং আমরা হচ্ছে কি মোদ্দা কথা শুরু থেকে শুরু করব। ঠিক সেখানে টপিক হবে আমাদের গ্র্যাভিটেশন, লাইট আমাদের দেয় শান। সো চলো আজকে আরে প্রথম অঙ্ক শুরু করা যাক। সো তোমরা যারা খাতা পেন নিয়ে বসেছো, খাতা পেন নিয়ে বসে পড়ো, আর যদি না খাতা পেন নিয়ে বসে থাকো অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো। আজকের আমরা হচ্ছে ছায়া বুক থেকে এমসিকিউ সলভ করব অন গ্র্যাভিটেশন, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত করব না। ওকে, প্রথম থেকে যতগুলো সম্ভব ততগুলোই করব। ওকে, সো ফার্স্ট প্রশ্ন কি দেখো, আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন গ্র্যাভিটেশন চ্যাপ্টারের, সেটা হচ্ছে আমরা দেখো নাম্বার 1 এমসিকিউ। দেখো বলেছে কি, একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। এবার তুমি যদি, তাহলে চারটে অপশান আছে। তুমি যদি এখন আকাশ থেকে ঝাঁপ দাও বা কোনো প্লেন থেকে ঝাঁপ দাও, যদি ফ্রি ফল বডি হয়, দ্যাট ইজ অবাধে পতনশীল, মানে কোনো বায়ুর রেস্ট্রিকশন তার উপরে নেই, বায়ুর রেস্ট্রিকশন তার উপর নেই, তাহলে সমস্ত বস্তুরই গ্র্যাভিটেশনাল যে পুল হবে, অর্থাৎ তার অভিকর্ষ ত্বরণ যেটা হবে সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, হালকা হোক, ফুলকা হোক, সবার ওপরে তাই একই হবে। ঠিক কথা, যদি সবার ওপরে একই হয় তাহলে তার সাইজের ওপরেও ডিপেন্ড করবে না, তার মাসের ওপরেও ডিপেন্ড করবে না। তার মানে প্রথম যে অপশানটা আছে ভরের ওপর নির্ভরশীল, সেটা ক্যান্সেল হয়ে গেল। তার সাইজের ওপর ডিপেন্ড করছে না, তার মানে তার ব্যাসার্ধের সঙ্গে কোনো রিলেশন নেই। এইবারে দেখো বস্তুটির উপাদানের ঘনত্ব, লোহার ক্ষেত্রেও একই হবে, তামার ক্ষেত্রেও একই হবে, সীসার ক্ষেত্রে একই হবে, দস্তার ক্ষেত্রে একই হবে, আমার ক্ষেত্রে একই হবে, তোমার ক্ষেত্রে একই হবে। সবার উপাদান কিন্তু ডিফারেন্ট। তার মানে ওপরের মানে এ বি সি, দ্যাট ইজ লাস্ট নম্বরে যে অপশানটা আছে উপাদানের ওপর নির্ভরশীল, তার ওপরেও নির্ভর করছে না। তাহলে কে বেঁচে আছে? হারাধনের 10টি ছেলে, 3টি গেলে চলে, ঠিক আছে, একটাই পড়ে আছে। তাহলে অপশান ডি, ওপরে কোনোটি নয়, এটা অ্যান্সার হবে। ঠিক, গট ইট মাই ওয়ার্ডস। চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, দ্যাট ইজ আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা কিন্তু আমরা ইম্পর্টেন্ট খুব। ঠিক, কোশ্চেন নাম্বার 2টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক ধরলে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। ঠিক আছে, সো এই প্রবলেমগুলো শুরু করার আগে আমি যে কনসেপ্টটা তোমাদের দিতে চাই সেটা হচ্ছে, দেখো যে আমরা একটা রিলেশন জানি, জি ইকুয়ালস টু gm/r²। এটা আমরা জানি, হোয়ার স্মল জি ইজ দ্য গ্র্যাভিটেশনাল অভিকর্ষ ত্বরণ, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পুল, অভিকর্ষ ত্বরণ, এবং জিটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, অ্যান্ড এমটা হলো প্ল্যানেটের ভর, আর আরটা হলো প্ল্যানেটের ব্যাসার্ধ। তার মানে এই জিটা তোমরা হয়তো খুব ভালোভাবে বলবে, যেটা আমরা পৃথিবীর ক্ষেত্রে শিখে এসেছিলাম, যে ধরি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি সমান gm/r²। ঠিক কথা, শুধু এটা পৃথিবী নয়, যে কোনো গ্রহের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড। তাহলে ভ্যালিড হতে গেলে আমরা কি করব না, আমরা যেটা করব সেটা হলো সেই গ্রহের ভর নেবে বা সেই প্ল্যানেটের ভর নেবে আর সেই প্ল্যানেটের ব্যাসার্ধ নেবে। তাহলেই আমি জি সমান gm/r² এই ডেফিনেশন দ্বারা সেই গ্রহের অভিকর্ষ ত্বরণকে আমি ডিফাইন করতে পারবো, সেই গ্রহের অভিকর্ষ ত্বরণকে আমি ডিফাইন করতে পারবো। ওকে মেরি বাচ্চো, ঠিক, ওকে। তো আমরা যেটা এখন করব, তাহলে আমাদের এইটা হচ্ছে কি, এটা আমরা জানলাম। আর যেটা জানার দরকার কি না, আর যেটা জানার দরকার, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সর্বাধিক হয়
এরপরে যত উচ্চতা বাড়তে থাকে, অর্থাৎ ওপরে যদি উঠতে থাকে সিঁড়ি বেয়ে কেউ, বা যাই হোক করে ওপরে উঠলো প্লেনে বা রকেটে, যাই হোক করে ওপরে উঠলো, তাহলে তার উপরে জি এর মান আস্তে আস্তে করে কমতে থাকবে। এবং অ্যাট দি সেম টাইম কেউ যদি মাটির তলায় সুড়ঙ্গ করে নিচে নামতে থাকে, আমার ইচ্ছা হয় যে আমি গর্তে যাব, নিচে নামবো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু জি এর মান কী হবে না ডিক্রিজ করবে। তাহলে পৃথিবী পৃষ্ঠেই একমাত্র জি এর মান সর্বাধিক। ওকে, তাহলে আমাদের এখন জানতে চেয়েছে ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে যে উচ্চতায় উঠলে, সেই উচ্চতাটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে অ্যাকর্ডিং টু কোশ্চেন নাম্বার আমাদের 2। চলো অ্যাকর্ডিং টু কোশ্চেন নাম্বার 2 আমরা তাহলে সেই প্রবলেমটা সলভ করি। তাহলে সেই প্রবলেমটা সলভ করতে গেলে তোমরা জানো যে যদি কোনো বস্তু এইচ উচ্চতায় ওঠে তাহলে তার ক্ষেত্রে যে অভিকর্ষ ত্বরণটা আমরা লিখি সেটা হলো জি সমান জিএম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার হয়। ঠিক, এ মুছ নেই क्यों रहा है, खुल जा सिम सिंह, মুছ গায়া। ঠিক আছে, সো আমরা জানি কি, লেখো আমরা জানি, লেখো ধরি নির্ণেয় উচ্চতা হবে এইচ। ওকে, এবার আমরা কি জানি না, আমরা জানি এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কি হবে না, আমরা জানি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যেটা হবে সেটা হলো আমাদের জি প্রাইম সমান সমান জিএম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। ঠিক, এইটা হবে আমাদের জি প্রাইম সমান সমান জিএম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। এটা হলো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। ভালো কথা। এবার তোমাকে কি কন্ডিশন বলেছে দেখো, এই অভিকর্ষ ত্বরণটা ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। তাহলে ভূপৃষ্ঠের মানের অর্ধেক হওয়া মানে তুমি যদি ধরে নাও, ধরি ভূপৃষ্ঠে ইহার মান, দ্যাট ইজ অফ অভিকর্ষ ত্বরণের মান তুমি ধরে নাও সেটা হচ্ছে জি, এবং সেই জিটা নিশ্চয়ই আমাদের জিএম বাই আর স্কোয়ারের সঙ্গে সমান। ঠিক, তাহলে শর্তানুসারে তুমি কি বসাতে পারো, শর্তানুসারে তুমি বসাতেই পারো ভূপৃষ্ঠের মানের অর্ধেক। ঠিক, শর্তানুসারে যেটা তুমি বসাবে জি প্রাইম সমান জিএম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার, দিস জি প্রাইম ইজ ভূপৃষ্ঠের মানের অর্ধেক। তাই তুমি ভূপৃষ্ঠের মানের অর্ধেকের ভ্যালুটা বসালে। ঠিক, তাহলে শর্তানুসারে এইখানটা লেখা উচিত এই লাইনটার পরে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। তাহলে এটা হলো আমাদের এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের ভ্যালু। এই ভ্যালুটাই কি বলেছে না ভূপৃষ্ঠের মানের অর্ধেক। এবং ভূপৃষ্ঠে তুমি যদি জি এর মানটাকে জি হিসেবে ধরে নাও, জি লেটার দ্বারা ডিনোট করো, সেটা কোনো আহামরি কথা নয়, এটা কোনো মাথা দিব্যিও নয় যে তোমাকে জি কে জি ধরতে হবে। তুমি অভিকর্ষ ত্বরণ জি কে তুমি এখন এক্স ওয়াই জেড দ্বারা যা খুশি দ্বারা ডিনোট করতে পারো। ঠিক, ইট ইজ ইয়োর চয়েস। তাহলে এই জি প্রাইমটা এখন এই উচ্চতার যে অভিকর্ষ ত্বরণটা সেটা হলো ভূপৃষ্ঠের মানের অর্ধেক। তাহলে ভূপৃষ্ঠের মান যেহেতু জি ধরেছি তার অর্ধেক বসিয়েছি, সিম্পল। এবার তুমি কি করতে পারো দেখো, এই জির জায়গায় তুমি বসাতে পারো জি এম বাই অফ আর স্কোয়ার ইন্টু হাফ সমান সমান জি এম বাই অফ আর প্লাস এইচের হোল স্কোয়ার। নাও ইউ ক্যান ক্যান্সেল জি এম ফ্রম বোথ সাইড। ওকে, সো নাও কি লিখতে পারছ, 1/2 আর স্কোয়ার ইকুয়ালস টু 1 অফ আর প্লাস এইচের হোল স্কোয়ার। নাও এখানে একটা এবারে মজাদার কিছু শেখার আছে। কি শেখার আছে না, শেখার আছে এটা তোমরা কোনোদিন এটাকে কিন্তু স্কোয়ার করে মানে আর স্কোয়ার প্লাস 2RH প্লাস এইচের স্কোয়ার এইভাবে করে কোনোদিন ভাঙতে যাবে না। যেটা করবে তোমরা সেটা হচ্ছে এখান থেকে জাস্ট বর্গমূল অ্যাপ্রোচ করবে। তাহলে বর্গমূল যদি তুমি করে দাও তাহলে 1/√2r সমান সমান 1 অফ আর প্লাস অফ এইচ। বিকজ তুমি যদি বর্গমূল না করে যদি স্কোয়ার করে মাল্টিপ্লিকেশান কোনাকুনি দ্যাট ইজ ক্রস মাল্টিপ্লাই যদি করতে তাহলে উত্তর আজকের মেলাতে পারতে না, মানে খুব জটিল হতো। ঠিক আছে, সো জটিল জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যই मैं हूं ना। সো 1/√2r 1 অফ আর প্লাস এইচ, গট ইট। তাহলে এবারে দেখো এটা মুছে দিতে পারি। সো মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এবার যেটা বসাবো
সেটা হচ্ছে এখন সলিউশন করব। সলিউশনটা আমরা যেটা করব, দেখো এটা 1/, এটা 1/, তাহলে সিম্পলি তুমি লিখে দিতে পারো, উল্টে দিতে পারো, এই 1টাকে তুমি ক্যান্সেল করে দাও অথবা ক্রস মাল্টিপ্লাই করো। এটার সাথে এটা করলে r+h, আর এটার সাথে এটা করলে √2r। তোমাকে কি বার করতে হবে? এইচের ভ্যালু বার করতে হবে। তাহলে √2r মাইনাস অফ r কমন নাও, √2 মাইনাস অফ 1। সো your value is, that is your answer is h equals to r into √2 minus of 1, that is option D। অপশন এও বাদ চলে গেল, হারাধনে একটা ছেলে, বিও গেল কুমিরে খেয়ে নিল, সি হলো বাঘে খেলো, ডি বেঁচে আছে এখনো। ঠিক, ডি এবার খাবে, ডিকে খাবে না, ডি খাবে। ঠিক আছে, ওকে। সো আই হোপ ক্লিয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু মিলেছে, 2-এর দাগের অপশান ডি। চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। এবার নেক্সট প্রবলেমে যাওয়ার আগে তোমাদের কিন্তু আগের প্রশ্নে যেটা শিখেছি, যেটা কোশ্চেন নাম্বার 2তে, জি সমান gm/r², জি সমান gm/r², যেখানে জি হলো অভিকর্ষীয় ত্বরণ নয়, ক্যাপিটাল জিটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হলো সেই প্ল্যানেটের ভর, আরটা হলো সেই প্ল্যানেটের ব্যাসার্ধ। এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক, এবার আমরা সেই রকম টাইপের একটা প্রবলেম করবো যেখানে এই কনসেপ্টটা লাগবে, যেটা হলো আমাদের প্রবলেম নাম্বার 3তে আমরা দেখতে পাবো। ডেফিনেটলি প্রবলেম নাম্বার 3তে দেখতে পাবো। দেখো, একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ বলেছে। তাই তুমি ধরতেই পারো, প্রশ্নানুসারে এরম লিখতে পারো, একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ। তাহলে সেই গ্রহের ভরটাকে তুমি m' ধরো, আর এটাকে তাহলে 4m ধরো। তাহলে এমটা কি? এমটা হলো পৃথিবীর ভর, পৃথিবীর ভর, আর m' হলো গ্রহের ভর। ঠিক আছে, গ্রহের ভর, গট ইট, আমরা লিখলাম। এবার দেখো, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ। সিমিলারলি আবার একইভাবে ধরে নাও, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে তোমরা এখানে লিখে দেবে, যেখানে r' হলো সেই গ্রহের ব্যাসার্ধ এবং r হলো পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, চলো তাহলে সেই গ্রহটার কিন্তু আমাদের অভিকর্ষীয় ত্বরণ বার করতে রয়েছে। দিস ইজ দ্য মোস্ট সিম্পল অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক অ্যাট দি সেম টাইম। সো এই অঙ্কটা তোমরা কিন্তু ভালো করে শেখো এবং মন দিয়ে শেখো। ঠিক আছে, তাহলে এটা করার জন্য কিন্তু আমাদের ওই একটাই ফর্মুলা লাগবে, দ্যাট ইজ জি সমান gm/r²। তো এবার লেখো, ধরি পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ তাহলে পৃথিবীটাকে কিভাবে ধরা হয়েছে? দেখো, পৃথিবীর ক্ষেত্রে সব জিনিসকে আনপ্রাইম সিস্টেমে ধরা হয়েছে, আনপ্রাইম। তো সেখানে প্রাইম দেওয়া হয়নি, তাই তুমি ধরে নাও জি সমান gm/r²। এইবারে সেই গ্রহটার ক্ষেত্রে এবার তুমি ধরে নাও, তাহলে গ্রহটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম সমান g(m'/r'²). ভেরি গুড, এটা ডেফিনেটলি লিখতে পারি, বিকজ আমরা একটু আগে শিখেছি জি সমান gm/r² ইজ অনলি ফর যে ফিক্সড অফ পৃথিবী। এটা আমরা কখনোই বলবো না, এটা যে কোনো গ্রহ, যে কোনো উপগ্রহ, যে কোনো প্ল্যানেট, যে কোনো স্টার, যে কোনো টেরেস্ট্রিয়াল বডি, নাক্ষত্রিক বস্তু, সবার ক্ষেত্রেই ভ্যালিড, সবার ক্ষেত্রেই ভ্যালিড। সুতরাং জি সমান gm/r²টাকে আমরা কিন্তু ইট ইজ আ জেনারেল ফর্মুলা, তাহলে সবার ক্ষেত্রে আমরা লিখতে পারি। ওকে, দ্যাটস ওয়াই আমরা এইভাবে লিখেছি। তো এবার তোমরা রিলেশনটাকে কম্পেয়ার করে দাও, তাহলে আমরা পেয়ে যাব। দেখে নাও, এবার তুমি কি করবে? এবার তুমি যেটা করবে আমার মতোই, সেটা হলো m', যা তুমি বসিয়ে দেখো 4m, 4 × m বসিয়ে দাও, r' যা তুমি বসিয়ে দাও 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার। ঠিক, তাহলে g' সমান কি পাচ্ছ? তুমি পাচ্ছ 4, আর এই gm বাই আবার এখান থেকে 4, এখান থেকে r²। দিস ইজ ক্যান্সেল। এরে মজার জিনিস পেয়ে গেছি, জি সমান gm/r²। দিস ইজ দ্য প্রিভিয়াস ভ্যালু অফ জি।
এর সাথে সমান। তার মানে সেই গ্রহটারও আমাদের এখন অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের সাথে সমান এসছে, পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের সাথে সমান এসছে। ওকে, তাহলে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ যেহেতু 9.8, তাহলে এই গ্রহটার ক্ষেত্রেও অভিকর্ষীয় ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হওয়া উচিত। ঠিক, তার হারাধনের একটা ছেলেও মরল না, বিকজ ফার্স্ট অপশানই রাইট হয়ে গেছে, ফার্স্ট অপশানই রাইট হয়ে গেছে আমাদের। ওকে, সো we have solved the number 3 question, and that is the option of A, that is of 9.8 meter per second square, তার answer. Okay, চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম এবং কোশ্চেন নাম্বার 4, যেটাও কিন্তু একইভাবে আছে, একের রাশি আছে, একের চার আছে, এবং সিম্পল অ্যাজ ইট ইজ ওয়েল আমরা করে দিতে পারবো। ঠিক, তাহলে আমরা কি করব দেখো, কিচ্ছু করবো না, শুধু মুছবো। ঠিক, শুধু মুছবো, এখানে গ্রহ লিখবো, এখানে চন্দ্র লিখবো, তাই না, এটা চন্দ্র লিখবো খালি, আর কিচ্ছু মোছার দরকার নেই। তাহলে এইটুকু শুধু মুছে দাও, শুধু এইটুকু মুছে দাও। তাহলে 4 আর 3 এক ঢিলে দুই পাখি, এটাকেই বলে এক ঢিলে দুই পাখি, শিখে নাও। ফিজিক্স ইজ অ্যাবাভ অল। ঠিক, এক ঢিলে দুই পাখি কী করে মারতে হয় সেটা ফিজিক্সই শেখাতে পারে, এবং সেটা তার হাতে নাতে প্রমাণ। ঠিক, একটা কোশ্চেন দিয়ে মানে একটা ফর্মুলা দিয়ে দুটো অঙ্ক হতেই তো পারে, কিন্তু একবার করে দুবার অ্যাপ্লাই। ঠিক, দেখো চন্দ্রের ভর পৃথিবীর ভরের একের রাশি, তাহলে তুমি ধরে নিয়েছো এম হলো পৃথিবীর ভর, এম প্রাইম হলো চন্দ্রের ভর, তাহলে এখানে লিখো চন্দ্র। ঠিক, তো এম প্রাইম হবে নিশ্চয়ই m/80, m/80 হবে, কারণ চন্দ্রের ভর পৃথিবীর ভরের একের 80 গুণ, এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, পৃথিবীর ব্যাসার্ধের 1/4। তাহলে তুমি কি লিখবে, r ইন্টু 1/4, যেখানে আবার তোমাকে লিখতে হবে r প্রাইম হলো আমাদের চন্দ্রের ব্যাসার্ধ এবং r হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। এই কথাগুলো তোমরা লিখবে, এবং ধরি পৃথিবীর ক্ষেত্রে g সমান gm/r², এবং চন্দ্রের ক্ষেত্রে g প্রাইম সমান gm'/r'²। গট ইট? নাও লেটস সলভ। চলো, g প্রাইম সমান g ইন্টু m প্রাইমের জায়গায় দেখো m/80 করে দিলে, r প্রাইমের জায়গায় তুমি দেখো r/4 হোল স্কোয়ার বসালে। ঠিক, তাহলে gm/80 নিচে r², দেখো এটা নিচে 16 বসবে, তাহলে ওপরে উঠে গেল 16। ঠিক, তাহলে gm/r² সমান ইন্টু 1/5, 16 দিয়ে 80 কাটলে 1/5, 1/5 বসে গেল। খুব যদি ভালো করে দেখো, দিস ইজ আমাদের পৃথিবীর জি, দিস ইজ আমাদের পৃথিবীর জি। তাহলে জি প্রাইম এসছে আমাদের জি ইন্টু 1/5। ঠিক, দ্যাট ইজ আমাদের এসছে জি প্রাইম বাই জি সমান 1/5, জি প্রাইম বাই জি সমান 1/5। এবার কার দিয়েছে ও অনুপাত, চন্দ্র আগে আছে, দ্যাট ইজ জি প্রাইম আগে আছে, সো ইজ টু জি, দ্যাট ইজ 1:5। দিস ইজ ইয়োর কারেক্ট আনসার, দিস ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, আই হোপ ক্লিয়ার, এক ঢিলে দুই পাখি মারা কী করে শেখালাম, মারতে হয় সেটাও শেখালাম, ফিজিক্স ছাড়া আরও অনেক কিছু শেখাতে পারি, সেগুলো সবই কিন্তু আস্তে আস্তে করে শিখবো। চলো, মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, দ্যাট ইজ প্রবলেম নাম্বার 5। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, দেখো কোশ্চেন নাম্বার 5। পৃথিবীর হঠাৎ যদি ঘূর্ণন থেমে যায়, তাহলে নিরক্ষীয় অঞ্চলে আমাদের কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে সেটাই জানতে চেয়েছে। ঠিক আছে, ওজন মানেই তো আমাদের অভিকর্ষ ত্বরণ, বিকজ m ইন্টু জি দ্যাট ইজ অফ ওজন। তাহলে সেখান থেকে আমি জি যদি বার করতে পারি, তাহলে ওজনটাও আমি বার করতে পারবো, সেটা ওজন দিয়েও প্রশ্নটা হতে পারে। ওকে, তাহলে আমাদের কিন্তু পৃথিবী যদি হঠাৎ ঘূর্ণন থেমে যায়, তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন হবে সেটা তোমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এটা আমরা জানি যে পৃথিবী যে ঘোরে, সেই ঘূর্ণনের দরুন কিন্তু পৃথিবীর সর্বত্র স্থানে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু সমান হয় না। ঠিক, বিকজ যারা নিরক্ষীয় অঞ্চলে বসবাস করে, যারা মেরু অঞ্চলে বসবাস করে, বা মেরু অঞ্চল ক্লোজ টু মেরু অঞ্চল, আর যারা বিটুইন হচ্ছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি,
দ্যাট ইজ আমাদের মেরু অঞ্চল মানে 90 ডিগ্রি, আর নিরক্ষীয় অঞ্চল মানে আমাদের 0 ডিগ্রি, তাই তো? মেরু অঞ্চল ওয়াই অ্যাক্সিসের ওপরে আর এক্স অ্যাক্সিসের ওপরে আমাদের হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চল, বিকজ পূর্ব পশ্চিম বিস্তৃত রেখা নিরক্ষীয় রেখা আর উত্তর দক্ষিণে বিস্তৃত রেখা হলো আমাদের মূল মধ্য রেখা, দ্যাট ইজ অফ ওয়াই অ্যাক্সিস, ঠিক? সো সেখানে আমরা থিটা 0 নিরক্ষীয় অঞ্চল আর থিটা হলো 90 ডিগ্রি অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ অফ মূল মধ্য রেখা, দ্যাট ইজ অফ আমাদের মেরু অঞ্চলের উপরে। তাহলে এদের মধ্যবর্তী অঞ্চলে পৃথিবী যেহেতু একটা স্পেয়ার, পৃথিবীর সমস্ত জায়গায় মানুষ বসবাস করছে, তাহলে 0 থেকে 360 অ্যাঙ্গেলে মানুষের বসবাস সম্ভব, তারা বসবাস করছে এবং সমস্ত স্থানে সেই জন্য কিন্তু জি এর মান সমান নয়, বিকজ তার ঘূর্ণনের দরুন যে অপকেন্দ্র বলের উদ্ভব হয় তার দরুন কিন্তু জি এর মানটা কমতে থাকে অ্যাকচুয়ালি, ঠিক? তো সেই জি এর মানের কি পরিবর্তন হয় ঘূর্ণনের দরুন সেটা তোমরা বৃত্তগতি চ্যাপ্টারেও শিখেছো, প্লাস গ্র্যাভিটেশন চ্যাপ্টারেও শিখেছো। সো বৃত্তগতি চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার যখন শিখবো, সেই ফর্মুলাটা হয় আমাদের জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার থিটা। দিস ইজ দ্য ফর্মুলা হয়, যেখানে থিটা হলো আমাদের অ্যাঙ্গেল। সেই থিটা অ্যাঙ্গেলের জন্য মেরু অঞ্চলে দেখো, মেরু অঞ্চলে থিটা যদি 90 করো, তাহলে কস 90 0, তাহলে পুরো পার্টটাই 0 হয়ে গেল। তার মানে তুমি পাবে জি প্রাইম সমান জি। তাহলে আমাদের প্রকৃত জি এর ভ্যালু যা, মেরু অঞ্চলে জি এর ভ্যালুও তাই। এটা জি প্রাইমটা হলো, এই জি প্রাইমটা হলো যে থিটা অ্যাঙ্গেল চেঞ্জের জন্য যে পরিবর্তন আসতে পারে সেটাকে জি প্রাইম দ্বারা ডিনোট করা হয়েছে। থিটা যদি তুমি 90 বসাও, দ্যাট ইজ অফ তুমি যদি চলে যাও আমাদের মেরু অঞ্চলে, সেখানে কিন্তু আমাদের হচ্ছে জি প্রাইমের ভ্যালু জি এর সাথে সমান, তাহলে কোনো চেঞ্জ নেই অভিকর্ষ ত্বরণে। তাহলে যদি কোনো চেঞ্জ না থাকে অভিকর্ষ ত্বরণে, তাহলে তার ওজনেরও কোনো পরিবর্তন হবে না। তুমি এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে অভিকর্ষ ত্বরণের মান কখনোই চেঞ্জ হয় না দুটো মেরু অঞ্চলে, উত্তর দক্ষিণ দুটো মেরু অঞ্চলে কখনোই চেঞ্জ হয় না, ওজনেরও তো চেঞ্জ হয় না এবং তাদের ত্বরণের মানও কিন্তু কখনো চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কোথায় হয়? বিটুইন মেরু অঞ্চলে আর নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে দেখো থিটার মানটা হচ্ছে 0। এবার দেখো নিরক্ষীয় অঞ্চলে থিটার মান 0, ঠিক? নিরক্ষীয় অঞ্চলে থিটার মান 0, বিকজ এটা হলো আমাদের পৃথিবী, এটা নিরক্ষরেখা, এইটা হলো অ্যাঙ্গেল আমাদের থিটা এবং এইটা হলো আমাদের 90, এটা হলো আমাদের থিটা 0 ডিগ্রি, এইটা হলো আমাদের থিটা 90, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিসের ওপরে যেটা বসে আছে, ঠিক? এবার থিটা সব 0 যদি হয়, তোমরা জানো কস 0 মান হচ্ছে যদি হয় তাহলে সেখানে সর্বাধিক ভ্যালু পাই, ঠিক? থিটা যদি 0 হয় তাহলে কসের মান সর্বাধিক হয়। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, এই ভ্যালুটা যদি সর্বাধিক এখন হয়ে যায়, তাহলে এই ভ্যালুটাও একটা সর্বোচ্চ ভ্যালু হবে, এই ভ্যালুটাও একটা সর্বোচ্চ হবে, যেটা আমরা হচ্ছে সার্কেল দ্বারা মার্ক করেছি। এই সর্বোচ্চ ভ্যালু যদি 1 থেকে বাদ যায়, তাহলে যে পুরো বাদ যায়, দ্যাট ইজ যে পুরো বিয়োগফলটা পাবো সেটাও নিশ্চয়ই কমে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এই 1টাকে তুমি ধরো 10 দ্বারা ভাবলে, ঠিক আছে? এবার তুমি যদি সর্বোচ্চ ভ্যালু বিয়োগ করো 9, তাহলে তোমার বিয়োগফল কত আসবে? 1 আসবে। কিন্তু তুমি যদি 9 না বিয়োগ করে 8 বিয়োগ করো, তাহলে 2 পাবে। তুমি যদি 8 বিয়োগ না করে যদি 6 বিয়োগ করো, তাহলে তুমি 4 পাবে। অর্থাৎ এই যে সাবট্র্যাক্টেড ভ্যালুটা, অর্থাৎ যেটাকে বিয়োগ করতে হবে, সেটা যদি আস্তে আস্তে করে কমতে থাকে, তাহলে বিয়োগফলটা সর্বাধিক হবে। বিয়োগফলটা মানে এই পুরো জিনিসটা মানেই হলো জি প্রাইমটা, তাহলে বিয়োগফলটাই মানে হলো জি প্রাইমটা। তাই জি প্রাইম, তাহলে বিয়োগফলটা সর্বোচ্চ হওয়া মানে হলো জি প্রাইম সর্বোচ্চ হওয়া। জি প্রাইম সর্বোচ্চ হওয়া মানে সে মূল যে অভিকর্ষ ত্বরণ, দ্যাট ইজ অফ জি, তার কাছাকাছি মানের কাছে পৌঁছে যাওয়া, ঠিক? এবার যদি বিয়োগফলটা সব থেকে কম হয়ে যায়, তাহলে অভিকর্ষ ত্বরণের মানটাও কী হবে? কম হবে নিশ্চয়ই, ঠিক? বিকজ এই পুরো বিয়োগফলটা তো কমে যাচ্ছে, ঠিক? বিয়োগফলটা কমছে বিকজ এই ভ্যালুটা বাড়ছে। তাই সেটা কখন পসিবল? দেখো থিটা 0, দ্যাট ইজ নিরক্ষীয় রেখা অঞ্চলে, সেখানে হচ্ছে কি আমাদের থিটা 0 বলে cos 0 1, এবং cos 0 1 মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের সবথেকে ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম হওয়ার জন্য এই পুরো পার্টটা ম্যাক্সিমাম হলো,
পুরো পার্টটা ম্যাক্সিমাম হওয়া মানে তুমি এটাকে 9 ভাবতে পারো। এবার বিয়োগফল যদি 10 ফিক্সড থেকে থাকে, যার থেকে বাদ যাবে সেটা 10, বিকজ এখানে যার থেকে বাদ যাচ্ছে সেটা হলো 1, তাহলে 1টা যেমন ফিক্সড হয়ে আছে 10টাও তেমনি তুমি ফিক্সড ধরে নাও। তো যে ভ্যালুটা বাদ যাচ্ছে সেটা যদি আস্তে আস্তে করে বড় হয়ে যায় তোমার, তাহলে বিয়োগফল আস্তে আস্তে করে কমবে। বিয়োগফল কম মানে জি প্রাইমটা কম। তাহলে তুমি বলতে পারো নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন আর মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে সর্বোচ্চ, যেহেতু থিটা 90 সেকেন্ডে কোনো কিছুই বাদ যাচ্ছে না 1 থেকে, তাহলে সেখানে সর্বোচ্চ হওয়া উচিত। ভেরি গুড, আই হোপ ক্লিয়ার। সো নাও এটা পৃথিবী ঘুরছে বলে তাহলে এই ডিসকাশনটা এতক্ষণ ধরে করলাম, ঠিক? তাহলে পৃথিবী ঘুরছে বলে, পৃথিবী ঘোরে কেন? বিকজ পেটের জ্বালায় ঘোরে, ঠিক আছে? তো যাই হোক, পৃথিবী তাহলে যেহেতু ঘুরছে তাহলে আমরা এই ডিসকাশনটা করতে পারি। সো এখন দেখো পৃথিবী তাহলে নিরক্ষীয় অঞ্চলে, তাহলে দুটো কথা আমরা পেয়েছি, পৃথিবী ঘুরছে তার জন্য নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন এবং মেরু অঞ্চলে জি এর মান হলো সর্বাধিক। তাহলে যে কথাটা আমি এখন বলতে চাইছি, পৃথিবী যদি হঠাৎ ঘূর্ণন বন্ধ করে দেয়, আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন পৃথিবী যদি হঠাৎ ঘূর্ণন বন্ধ করে দেয়, তাহলে জি এর মান নিরক্ষীয় অঞ্চলে কম। কার থেকে কম? না অরিজিনাল যে ভ্যালু জি তার থেকে কম। এখন যদি পৃথিবী যদি হঠাৎ ঘূর্ণন বন্ধ করে দেয়, তাহলে থিটার জায়গায় তুমি কত বসাবে? 0 বসাবে। 0 বসানো মানেই হলো এই পুরো পার্টটা হলো পুরো পার্টটা হচ্ছে তোমাদের থিটা 0 নয়, সরি ভুল বলছি। পৃথিবী যদি হঠাৎ ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে তুমি ওমেগাটাকে 0 বসাবে, বিকজ এটাই তো ঘূর্ণন গতি। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যেটা ঘোরে সেটাই হলো ঘূর্ণন গতি, ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে পৃথিবী যদি হঠাৎ এখন ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে ওমেগা 0 হয়ে যাবে। ওমেগা 0 হওয়া মানেই হচ্ছে পুরো পার্টটাই আমাদের ভ্যানিশ হয়ে গেল। পুরো পার্টটা ভ্যানিশ হয়ে যাওয়া মানেই হলো জি প্রাইম জি এর সঙ্গে সমান। তার মানে কি এখন নিরক্ষীয় অঞ্চলে যা জি এর মান, মেরু অঞ্চলে তাই, যে কোনো অঞ্চলে এখন তাহলে জি এর মান হচ্ছে কে অরিজিনাল জি এর মানের সঙ্গে সমান। তাহলে আমরা কি বলতে পারবো, যদি হঠাৎ ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে নিরক্ষীয় অঞ্চলে জি এর মানটা বৃদ্ধি পাবে, বিকজ আগে কি ছিল? আগে এইটা ছিল, এইটুকু পার্ট, এখানে থিটা 0 মানে এইটুকু পার্ট ছিল, কিন্তু এখন ওমেগা 0, তাহলে পুরো পার্টটাই হাওয়া হয়ে গেল, তাহলে এটার সঙ্গে এটা সমান। তাহলে নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণনের দরুন জি এর মান কমে যায়, কিন্তু যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে ওমেগা 0 হয়ে যাবে, তার জন্য কিন্তু আমাদের জি এর মানটা আগের মানের থেকে বৃদ্ধি পাবে, অরিজিনাল মানের থেকে বৃদ্ধি পাবে না। ঘূর্ণন অবস্থায় থাকাকালীন যে মান থাকতো তার থেকে বৃদ্ধি পাবে, অর্থাৎ 9.8 থেকে কিন্তু কোনোদিন বৃদ্ধি পাবে না। ওকে, গট ইট। চলো, এটা বোঝাতে অনেকক্ষণ সময় লেগেছে। চলো এবার মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার আমাদের 6। দ্যাট ইজ আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি আছে দেখো, মুক্তিবেগের ওপরে একটা অঙ্ক আছে, মুক্তিবেগ, ঠিক? মুক্তিবেগ। সো পৃথিবীতে মুক্তি দ্রুতির মান কত? ভিই। সো ফর আর্থ মুক্তি দ্রুতি, দ্যাট ইজ অফ এসকেপ ভেলোসিটি ইজ ভিই। ওকে, ভিই তার এসকেপ ভেলোসিটি। এবার দেখো কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবী দ্বিগুণ হলে সেই গ্রহের মুক্তি দ্রুতির মান কিতনা হোগা, यही तुमसे पूछा है। ওকে, সো উই হ্যাভ টু সলভ দিস কোশ্চেন। তাহলে আমরা এবারে কিভাবে করব? তাহলে সেই গ্রহের ভর আর ব্যাসার্ধ পৃথিবীর ভর আর ব্যাসার্ধের দ্বিগুণ। সো ফার্স্ট অফ অল ঠান্ডা মাথায়, কাম অ্যান্ড কুল, মাথাটাকে যদি ফ্রিজ থেকে ঢুকিয়ে আনতে পারো তাহলে আরও ভালো, মাথা ঠান্ডা হয়ে যায়। আর এখন তো অটোমেটিক ঠান্ডার সিজন চলছে, ঠিক আছে? দিস ইজ আমাদের 20th ডিসেম্বর, ঠিক? সো পৃথিবীর ক্ষেত্রে মুক্তি দ্রুতির মান কত? না, পৃথিবীর ক্ষেত্রে মুক্তি দ্রুতির মান হলো, শুধু পৃথিবী কেন, যে কোনো গ্রহের ক্ষেত্রেই মুক্তি দ্রুতি হলো ভি সমান √2gr, যেখানে জি হলো সেই গ্রহের অভিকর্ষীয় ত্বরণ আর হলো সেই গ্রহের বা সেই স্টারের ব্যাসার্ধ। জি হলো সেই গ্রহের বা সেই প্ল্যানেটের বা সেই স্টারের হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ, আর হচ্ছে সেই গ্রহেরই আমাদের ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? ওকে,
সো ভি সমান √/2g, এটা হচ্ছে আমাদের ওয়েল নোন ভ্যালু। সো পৃথিবীর ক্ষেত্রে যদি আমাকে ভ্যালিড করাতে হয়, তাহলে পৃথিবীর জন্য ভ্যালিড করাতে হলে এখানে আমি পৃথিবীর এসকেপ ভেলোসিটি দ্বারা ডিনোট করব, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বলবো, আর পৃথিবীর ব্যাসার্ধ বলবো। ঠিক, পৃথিবীর ব্যাসার্ধ বলবো। গট ইট? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, সেই দুটো দ্বারা আমরা ডিনোট করেছি। ওকে, এখন কি বলেছে দেখো, কোনো একটা গ্রহের ভর আর ব্যাসার্ধ পৃথিবীর ভর আর ব্যাসার্ধের দ্বিগুণ। এবার খুব ভালো করে দেখো, এখানে তো ব্যাসার্ধ তো বলাই আছে, কিন্তু ভর তো কোনো কিছু বলা নেই। অভিকর্ষ ত্বরণ দিয়ে আমরা তো এই ভিইটাকে ডিনোট করেছি, মানে অভিকর্ষ ত্বরণটা আর ব্যাসার্ধটা আমাদের এসকেপ ভেলোসিটির রাশিমালার মধ্যে আছে, ভরের তো কোনো সম্পর্ক নেই। তাহলে কি আমরা কি বলবো, ভর ইন্ডিপেন্ডেন্ট? জানি না কি হবে। ভর ইন্ডিপেন্ডেন্ট ঠিক যাকে ছোড়া হয়, কিন্তু যে গ্রহটা নিজস্ব ভর আছে তার এসকেপ ভেলোসিটি কিন্তু সেই গ্রহের ভরের ওপর নির্ভর করে, কিন্তু এটার ওপর নির্ভর করে না যে কাকে ছোড়া হবে সেই গ্রহের পৃষ্ঠ থেকে। ঠিক, পয়েন্ট টু বি নোটেড। সূর্যের ক্ষেত্রের মাস যেমন এম, পৃথিবীর ক্ষেত্রে মাস যদি এম প্রাইম ধরো, তা দুটো বডির মধ্যে সূর্য আর পৃথিবীর তাদের মধ্যে কিন্তু ভরের পার্থক্য আছে, মানে তাদের মধ্যে কিন্তু এসকেপ ভেলোসিটিরও পার্থক্য আছে। ঠিক, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে একটা 10 কেজি ভর, 5 কেজি ভর, 100 কেজি ভর, 100 কুইন্টাল ভর, যে কোনো কিছুকে ছোড়াও না কেন, সেটা পৃথিবীর ক্ষেত্রে একই এসকেপ ভেলোসিটি সমস্ত বস্তুর ক্ষেত্রেই থাকবে। কিন্তু প্ল্যানেট ওয়াইজ তার হচ্ছে কি কিন্তু এসকেপ ভেলোসিটি চেঞ্জ হয়, এবং সেটা কিন্তু তার ভরের ওপর নির্ভর করে, সেই প্ল্যানেটের যে নিজস্ব ভর আছে। গট ইট? আমাকে এখানে সেই ভরের কথাই বলেছে। ঠিক, তাহলে সেই ভরটা তো আমার এখানে রিফ্লেক্ট করছে না, মানে আনতে পারছে না, তাহলে আমাকে জোর করে আনাতে হবে, তাই তো? তাহলে কীভাবে আনাবো? তাহলে তোমাকে ইকুয়েশনটাকেই ফার্স্ট অফ অলই মডিফাই করতে হবে। আচ্ছা, তোমরা জানো না, একটু আগে শিখলাম জি সমান gm/r², যে কোনো গ্রহের ক্ষেত্রেই ভ্যালিড। তাহলে তোমরা বসিয়ে দাও জি জায়গায় gm/r² ইন্টু আরই করতে পারো এবং এমই করতে পারো, দ্যাট ইজ অফ মাস, পৃথিবীর মাস, পৃথিবীর ব্যাসার্ধ, সব কিছু করেছি। বিকজ এই জি এর জায়গায় আমরা বসিয়েছি gm/r²। তাহলে ভিই দাঁড়িয়ে গেল 2gme/r/e। দেখো এখন ভরও এসছে, ব্যাসার্ধ এসছে, ভরও এসছে, ব্যাসার্ধ এসছে। ভেরি গুড। তাহলে এইবারে যে গ্রহটার আমি মুক্তির দ্রুতি বার করতে চাইছি তাকে যদি আমি ভিই প্রাইম বলি, তাহলে সেই গ্রহের ক্ষেত্রেও নিশ্চয়ই এইরকম রিলেশন মেনটেন করা উচিত, এমই প্রাইম হওয়া উচিত আর আরই প্রাইম হওয়া উচিত, সেই গ্রহের ক্ষেত্রে এটা থাকা উচিত। বিকজ এই ফর্মুলাগুলো ইউনিভার্সাল ফর্মুলা, যে কোনো গ্রহের ভর বসাবো, সেই গ্রহের ব্যাসার্ধ নেব, তাহলে সেই গ্রহের এসকেপ ভেলোসিটি আমি বার করতে পারবো। গট ইট? এবার দেখো, এইগুলোর মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে, সেই গ্রহের ভর পৃথিবীর ভরের দ্বিগুণ, আর সেই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক, এই কন্ডিশন দুটো আমাদের বলে দিয়েছে। ঠিক, তাহলে আমি ফর্মুলাটা জানি, তুমি লেখো এখানটায় ভি প্রাইম সমান 2g, এমির জায়গায় তুমি বসাতে পারো 2 ইন্টু এমই। বাহ, ভেরি গুড। আচ্ছা, ইটা কিন্তু সাফিক্সে আছে, বাই আরই প্রাইম মানে এটা 2 ইন্টু আরই তোমার সাথে আরই, সরি আরই মানে আরই, ওকে, রেডিয়াস অফ দ্য আর্থ। ঠিক, সো এটা পেয়েছি আফটার সাবস্টিটিউটিং দ্য ভ্যালুজ অফ দ্য গিভেন কন্ডিশন। ঠিক আছে, গিভেন কন্ডিশন অনুযায়ী সাবস্টিটিউট করে আমরা এটা পেয়েছি। ওকে, সো ভি প্রাইম সমান এটা পেয়েছি। এবার খুব ভালো করে ভাবো, এবার তুমি এখানটায় বলবে স্যার 2 কেটে দিতে পারি, আমি বললাম না 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 না, এটা আমরা কাটবো না। ঠিক আছে, কাটলে আমরা খেল খাতাম, আমরা আর আনতে পারবো না, মানে জটিল হবে, ঠিক, জটিল হবে। তাহলে আমরা কাটবো না, কি করব, কাটবো না। তাহলে ভি প্রাইম তাহলে কি করতে পারি বলো? ভি প্রাইমে এটা যেটা আসছে 2 কেটে দিলে পৃথিবীর
সঙ্গে তো সমান চলে আসছে, পৃথিবীর সাথে আর এই সেই গ্রহের প্ল্যানেটের ব্যাসার্ধ সমান আসছে তো, ঠিক? এত অপশানেও তো তাই আছে, ঠিক? এত ভয় কি পাওয়ার কি আছে, ঠিক আছে? তা তুমি কেটে দাও, পাঁচটা বলেছিলাম না কাটবো না তো, তাহলে কেটে দাও। তাহলে যেই কেটে দিলাম 2 তাহলে আমরা কি পেয়েছি দেখো, √2GME/RE এটা পেয়েছি, 2GME/RE। এবার খুব যদি ভালো করে দেখো, দিস ভ্যালু ইজ অ্যাকচুয়াল দিস ভ্যালু, দ্যাট মিনস ইউ ক্যান রাইট V'(VE), দ্যাট ইজ অপশান এ। অর্থাৎ সেই গ্রহের মুক্তিদ্রুতি পৃথিবীর মুক্তিদ্রুতির সাথে সমান, পৃথিবীর মুক্তিদ্রুতি বা এসকেপ ভেলোসিটি মুক্তিবেগের সাথে সমান। ওকে, গট ইট মাই ওয়ার্ডস? চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। চলো, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার, আমরা 7 দিকে যাব, ঠিক আছে? 7। তার আগে बोर्ड को साफ करना होगा। नाउ लुक एट द क्वेश्चन नंबर ऑफ 7। দেখো, ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধকে যদি অর্ধেক করে দেওয়া হয়, শুধু পৃথিবী কেন, যে কোনো গ্রহের ক্ষেত্রেও এটা ভ্যালিড হবে, হ্যাঁ? সো ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে দিনের স্থিতিকাল কমবে বাড়বে একই থাকবে, কিছুই হবে না, কোনো সিদ্ধান্ত আসা যাবে না। কমবে বাড়বে একই থাকবে, কোনো সিদ্ধান্ত আসা যাবে না, ঠিক আছে? তাহলে এটা আমরা সলভ করব। ফার্স্ট অফ অল সলভ করার আগে আমাদের কোশ্চেন কি বলতে চাইছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। যে দিনের স্থিতিকাল মানে কি, মানে হচ্ছে কি, দিন আগে 24 ঘন্টা হতো, তাহলে 24 ঘন্টা ধরে দিন থাকতো, এটা ভাবতে পারো, মানে 24 ঘন্টায় একদিন হতো। এই দিন মানে ডে টাইম নয়, ওকে? এই দিন মানে হচ্ছে পুরো এন্টায়ার 24 আওয়ার্স, ওকে? সো দিনের দৈর্ঘ্য হচ্ছে কি 24 ঘন্টা থাকতো। এবার দিনের স্থিতিকাল মানে কি 24 ঘন্টায় একদিন হতো। এবার আমাদের প্রশ্ন এটা জানতে চেয়েছে, যদি ব্যাসার্ধকে কন্ট্রাক্ট করে অর্ধেক করে দেওয়া হয়, মানে সংকোচন করে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয় বা বৃদ্ধি করা হয় কোনো একটা সময়, যা কিছু হতে পারে, ঠিক? মানে চেঞ্জ করা হলো, তাহলে দিনের স্থিতিকাল মানে 24 ঘন্টায় কি এখনও একদিন হবে না, 24 ঘন্টার থেকে বেড়ে যাবে না 24 ঘন্টার থেকে কমে যাবে, দ্যাট ইজ 20 ঘন্টায় একদিন হয়ে যাবে না 48 ঘন্টায় একদিন হবে, সেটা আমাদের জানতে চেয়েছে। বাট অ্যাকর্ডিং টু নাও দিস কোশ্চেন, যে ব্যাসার্ধ অর্ধেক করে দেওয়া হয়েছে তাহলে কি হবে সেটা শুধু জানতে চেয়েছে। এখন প্রশ্ন এটা এইভাবেও আসতে পারে, ব্যাসার্ধকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, ঠিক? এটা ভাবে আসতে পারতো। তো আমাদের এখন প্রশ্ন হচ্ছে কি, দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে যদি ব্যাসার্ধকে অর্ধেক করে দেওয়া হয়, ওকে? সো এবার আমরা কিভাবে করব, দেখো এই প্রশ্নটা কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড নয়। এই প্রশ্নটা কিন্তু তোমরা যেটা খুঁজে পেয়েছো সেটা হচ্ছে আমাদের দৃঢ় বস্তুর ঘূর্ণন, যেখানে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র শিখেছিলাম, দ্যাট ইজ I ω কনস্ট্যান্ট। আই কী ছিল, জড়তা ভ্রামক, ওমেগা কী ছিল, কৌণিক বেগ। মনে পড়ছে? ইয়েস স্যার, মনে পড়ছে। তো আবার নাও মনে পড়তে পারে, তাই না? সো I⍵ ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র ছিল, I⍵ কনস্ট্যান্ট। যেরকম আমাদের ছিল রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, সেরকম ছিল আমাদের কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র, দ্যাট ইজ অফ I⍵ কনস্ট্যান্ট। তাহলে I⍵ কনস্ট্যান্ট, I হলো জড়তা ভ্রামক, ওমেগা হলো আমাদের কৌণিক বেগ। তাহলে PV সমান কনস্ট্যান্টের মতো দেখতে এটা, তাহলে আমরা লিখতে পারি I1 ω1, দ্যাট ইজ অফ P1 V1 সমান P2 V2। তাহলে I1 ω1 সমান I2 ω2। ভেরি গুড, ইয়েস, ইউ আর লার্নিং, তোমরা শিখছো, আই এম শিওর অফ ইট। সো I1 ω1 সমান I2 ω2। এবারে পৃথিবীর ক্ষেত্রে I এর ভ্যালু কি হয় না, পৃথিবীর ক্ষেত্রে I এর ভ্যালু হয় 2/5 mr²। এটা হলো পৃথিবীর জড়তা ভ্রামকের মান, ওকে? ওমেগা কি হয়, ওমেগা হলো আমাদের 2π/T। এই টিটা হলো আমাদের পর্যায়কাল, মানে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে যেটা সময় লাগবে, দ্যাট ইজ ইন পিওর ফিজিক্যাল ফর্ম, দ্যাট ইজ ফিজিক্স ওরিয়েন্টেড ফর্ম, দিস টি ইজ দ্য, এখানে যেটা বলতে চাইছি সেটা হলো দিনের স্থিতিকাল, দ্যাট ইজ অফ 24 ঘন্টা, 48 ঘন্টা, 20 ঘন্টা, যা খুশি এরকম, ওকে? নাও এটা প্রাথমিক, এটা অন্তিম, ঠিক? তাহলে প্রাথমিকের ক্ষেত্রে দেখো
তুমি জড়তা ভ্রামক 2/5, ভর কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ভরকে স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করে দেওয়া হয়েছে। তাই প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধকে আমি ধরলাম r, তাই 2/5 mr²। এবং প্রথম ক্ষেত্রে আমি ধরলাম ω1 মানে 2π/t1, দ্যাট ইজ অফ t1টা হলো প্রথম ক্ষেত্রে আমাদের পর্যায়কাল বা দিনের দৈর্ঘ্য। I2 ω2, তাই 2/5 m, m কি পৃথিবীর ভর, ঠিক। ইট ইজ কিপিং আনচেঞ্জড, এটাকে আনচেঞ্জ রাখা হয়েছে, স্থির। ω2 যায় তুমি আচ্ছা এবার r এর যায় দেখো, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যায় তুমি কিন্তু লিখতে পারো r/2 এর হোল স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধকে অর্ধেক করে দেওয়া হয়েছে, ব্যাসার্ধকে অর্ধেক করে দেওয়া হয়েছে, যেহেতু বলেছে পৃথিবীর ব্যাসার্ধ এখন অর্ধেক হলে, তাই তুমি এটা বসাতে পারো 2/5 mr²। এবার এখানে লিখতে পারো 2π/t ইন্টু t2, এই t2টা হলো তোমাদের নতুন দিনের দৈর্ঘ্য, নতুন দিনের দৈর্ঘ্য, ঠিক আছে। তাই তুমি এখান থেকে দেখো 2/5m কেটে দাও, 2π উড়ে গেল। আচ্ছা, তাহলে r²/t1 সমান সমান তুমি লিখতে পারো r²/4 r²/4 r² কেটে গেল, তাই t1 হয়ে গেছে দেখো 4 হয়ে গেছে 4t2, তাই t2 সমান কি পাচ্ছ t1/4, তাই নতুন যে দিনের দৈর্ঘ্য t2 সেটা t1/4 এসছে, তার নতুন দিনের দৈর্ঘ্য যেটা সেটা আগেকারের দিনের দৈর্ঘ্যের 1/4 হয়েছে, তার মানে দিনের দৈর্ঘ্য আগেকার থেকে কমে গেছে, মানে এখন 6 ঘন্টাই দিন। ইস স্যার 6 ঘন্টা ধরে ফোন ঘাঁটি, 6 ঘন্টায় দিন হলে কী করে হবে, ঠিক আছে, এটা আন্দোলন করতে হয় এটা, ঠিক আছে। সো t2 ইকুয়ালস টু t1/4, সো t1টা হচ্ছে তোমাদের 24 প্রাথমিক দিনের দৈর্ঘ্য, আর এটা 4, দ্যাট ইজ 6 আওয়ার, ঠিক। তাই শুধু আমাদের কমবে বাড়বে এটা অ্যান্সার দিলে হতো, বাট এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে অর্ধেক করে দেওয়া হলে দিনের দৈর্ঘ্য কত হবে সেটা বার করো, তাই তোমরা দুটো প্রশ্ন শিখতে হলে, কমলো এবং কত কমলো বা কমে কত হলো সেটাও বার করতে পারলে। তাই নতুন দিনের দৈর্ঘ্য আসবে t2, দ্যাট ইজ 6 আওয়ার, t2 সমান 6 আওয়ার। 6 আওয়ার তো শুধু ফোন ঘাঁটতে কেটে, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, বা ঘুমোতে আর রাত্রে ঘুমানোর আগে 2 ঘন্টা, ব্যাস 6 ঘন্টা, মাত্র এইটুকুই ফোন ঘাঁটি, সেইটুকু সময়ের দিন হয়ে গেলে তো কিছু আর করার নেই স্যার, ঠিক আছে। গট ইট মাই ওয়ার্ডস। চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। আই হোপ ক্লিয়ার। চলো এবার আমরা যাব 8, 9, 10। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে না, বলেছে দেখো পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন হচ্ছে W, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ওজন হচ্ছে W, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুটির ওজন কত হবে, দ্যাট ইজ 4W/9, ঠিক, 4W/9, ইয়েস স্যার আমি দেখে নিয়েছি। সো কী হবে, এটা আমরা কিভাবে সলভ করব সেটাই তো প্রশ্ন। এবার সবসময় ভাবো ওজন মানে কি m/g, মানে এটা ঘুরিয়ে তোমাকে প্রশ্নটা বলেছে যে পৃথিবীর ব্যাসার্ধের সমান অর্ধেক উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের সমান অর্ধেক উচ্চতায় জি এর মান বের করো, দ্যাট ইজ অভিকর্ষের ত্বরণের মান বার করো। এই প্রশ্নটা যা আর ওজন বের করার কথাটাও তাই, বিকজ ভরের সাথে যদি আমি জি মাল্টিপ্লাই করি তাহলেই তো ওজন চলে আসবে, আর ভর হচ্ছে কে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন ভর হচ্ছে অলওয়েজ ফিক্সড হয়, সোফার যদি না ভর মুভ করে, মুভিং ভর কিন্তু অন্য হয়, মুভিং ভরের ভর আস্তে আস্তে করে বাড়তে থাকে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু হচ্ছে ভর যখন ফিক্সড আছে মানে দ্যাট ইজ ভর এখন মুভিং অবস্থা নেই, ভর অ্যাকচুয়ালি রেস্ট অবস্থায় আছে, তখন তার ভর পৃথিবীর যে কোনো প্রান্তে, ইউনিভার্সের যে কোনো প্রান্তে সবসময় একই, ঠিক। চলো তাহলে পৃথিবী পৃষ্ঠে ওজন সমান W বলেছে, তাহলে আমরা ধরে নিলাম W সমান mg, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা g ধরে নিলাম এবং পৃথিবী পৃষ্ঠে বস্তুটার ভর ধরে নিলাম m, তাহলে যেখানে খুশি থাকবে সেখানেও m থাকবে নিশ্চয়ই বস্তুটার ভর, ওকে। তাহলে এই কথাগুলো তোমরা কিন্তু লিখবে যে ধরি পৃথিবী পৃষ্ঠে বস্তুটির অভিকর্ষ ত্বরণ সমান g এবং ওজন W সমান mg, যেখানে m হলো বস্তুটির ভর, এই কথাগুলো লিখবে।
এবার দেখো তোমার এইচ সমান কত বলেছে, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়। এবার তোমরা জানো যে পৃথিবীর এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম সমান কী হয়, জি প্রাইম সমান সমান কী হয় না জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার হয়, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার হয়। তোমরা বলে হ্যাঁ স্যার এটা আমরা জানি, এটা আমরা জানি। তাই তুমি এখানে করতে পারো জি প্রাইম সমান সমান জি এম বাই অফ আর এইচ এর যা বসাতে পারো আর বাই টু এবং তার হোল স্কোয়ার, দ্যাট ইজ অফ জি এম, দেখো এটা যোগ করে দাও, টু আর, দ্যাট ইজ অফ থ্রি আর বাই টু, থ্রি আর বাই টু, তাহলে ওপরে উঠে গেলে থ্রি আর বাই টু এর হোল স্কোয়ার, দ্যাট ইজ অফ ফোর বাই নাইন জি এম বাই অফ আর স্কোয়ার। এই ফোর বাই নাইন চলে এসছে আমাদের, ঠিক, তাহলে ফোর বাই নাইন জি এম বাই আর স্কোয়ার। এবং তোমরা ভালোভাবেই জানো এইটা হলো আমাদের পৃথিবী পৃষ্ঠের জি এর মান। সো ফোর বাই নাইন ইন্টু পৃথিবী পৃষ্ঠের মান জি তোমরা লিখতে পারো, তো এটাই হলো আমাদের জি প্রাইম। তাহলে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান এসছে ফোর বাই নাইন ইন্টু জি, যে জিটা হলো পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। এবারে আমার ইচ্ছা হয়েছে আমি একটা জিনিস করব, কি ইচ্ছা দেখে নাও, জি প্রাইম সমান ফোর বাই নাইন ইন্টু জি, বোথ সাইডে এম দ্বারা গুণ করে দাও, বোথ সাইডে এম দ্বারা গুণ করে দাও। খুব ভালোভাবে দেখো এম জি প্রাইমটা কি, তুমি বলবে জি প্রাইমটা হলো এই উচ্চতায় স্যার অভিকর্ষ ত্বরণের মান, আমি বললাম হ্যাঁ, তার সঙ্গে এম গুণ হয়েছে, তাহলে ওটা আসবে নিশ্চয়ই এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের সাথে এম গুণ হচ্ছে, মানে ওটা হচ্ছে ওজনের সাথে সমান আসবে, ঠিক। তাহলে ওটাই আসবে আমাদের এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের সাথে এম গুণ, মানে হলো এই উচ্চতায় বস্তুটির ওজনের সমান, দ্যাট ইজ এটাকে তুমি ডব্লু প্রাইম বলতে পারো। হ্যাঁ স্যার এটা ফোর বাই নাইন এম জি, দ্যাট ইজ অফ পৃথিবী পৃষ্ঠের ওজন, দ্যাট ইজ অফ ডাব্লু। সো ডাব্লু প্রাইম ইকুয়ালস টু ফোর বাই নাইন ইন্টু ডাব্লু, ডাব্लू प्राइम इक्वल्स टू फोर बाई नाइन इंटू डब्लू। सेंट सेबेस्टियन गार्डन एक बड़ा सा डब्लू, कुछ याद आया? यस, ताहले ऑप्शन सी विल बी योर करेक्ट आंसर, दैट इज ऑफ फोर डब्लू बाई ऑफ नाइन। ओके चलो मूविंग नेक्स्ट, दैट इज ऑफ हमारे नाइन और टेन, नाइन और टेन। चलो चलो नेक्स्ट কোশ্চেন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার আমাদের নাইন। নাইনে কি হয়েছে দেখো, ভূসমলে উপগ্রহের পৃথিবীর সঙ্গে যে বিষয়টিতে সাদৃশ্য আছে, তাহলে ভূসমলয় উপগ্রহ দ্যাট ইজ অফ আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট, দ্যাট ইজ অফ স্যাটেলাইট। স্যাটেলাইটকে কি করা হয় না পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হয়, দ্যাট ইজ অফ লঞ্চ করা হয় এবং সেটা একটা নির্দিষ্ট অরবিট মানে দ্যাট ইজ রিভলভ করতে থাকে পৃথিবীকে প্রদক্ষিণ করে, মানে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। তাহলে ভূসমলয় উপগ্রহের সব থেকে প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটা হলো পৃথিবীর যে টাইম পিরিয়ড হবে, দ্যাট ইজ পৃথিবীর যদি দিন 24 ঘন্টা হয়, তাহলে ভূসমলয়ের তে বসে থাকা কোনো লোকেরও দিন হচ্ছে 24 ঘন্টায় হবে। দ্যাট ইজ পৃথিবী যে স্পিডে ঘুরবে ভূসমলয় উপগ্রহটাও ঠিক একই স্পিডেই ঘুরবে, দ্যাট ইজ তাদের মধ্যে কৌণিক বেগটা হচ্ছে সমান থাকবে। তাহলে পৃথিবীর কৌণিক বেগ যা হবে ভূসমলয় উপগ্রহেরও কৌণিক বেগ এক্স্যাক্টলি তাই হবে, ঠিক। তাহলে অপশান কী হবে দেখো, রৈখিক বেগ ফলস, রৈখিক বেগ নাও একই হতে পারে। প্রদক্ষিণকাল, বিকজ রৈখিক বেগটা তো একই হবে না, ও হচ্ছে দেখো বেশি মানে পৃথিবীর ব্যাসার্ধের চারিদিকে ঘুরছে, মানে পৃথিবীর চারদিকে ঘুরছে, তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ আছে তার থেকে তো ভূসমলয় উপগ্রহের ব্যাসার্ধটা বড়, তাহলে ও বৃত্তাকার পথ প্রদক্ষিণ করছে এবং একটা বৃহত্তর বৃত্তাকার পথ কার থেকে না পৃথিবীর থেকে, এবং তার যদি টাইম পিরিয়ড পৃথিবীর টাইম পিরিয়ডের সঙ্গে সমান হয়, তাহলে সে নিশ্চয়ই একই সময়ে বেশি পথ তাকে যেতে হচ্ছে, যেহেতু তার প্রদক্ষিণ যে বৃত্তাকার পথটা সেটা পৃথিবীর চারদিকে, তাহলে পৃথিবীর থেকে বড় তার ব্যাসার্ধ, তাহলে তার রৈখিক বেগ নিশ্চয়ই পৃথিবীর বেগের রৈখিক বেগের থেকে বেশি হবে, বিকজ দুজনের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা একই, দুজনের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা একই। পৃথিবীও 24 ঘন্টায় একদিন করে, ও 24 ঘন্টায় একদিন করে, তাহলে ওর নিশ্চয়ই লিনিয়ার ভেলোসিটি বেশি হবে, মানে কম একই সময়ে ও বৃত্তাকার পথটা যেটা করছে সেটা হলো বেশি দৈর্ঘ্যের বৃত্তাকার পথ,
দ্যাট ইজ তার পরিধি বড়। সো ফার্স্ট হল অপশানই ভুল। সো তাহলে আমাদের ভূসমলের উপগ্রহ তাহলে কী হবে, রৈখিক বেগ কখনো একই হচ্ছে না, তাহলে আমরা জেনে গেলাম। আর যেটা হবে না সেটা হচ্ছে দেখো তাদের হচ্ছে কে কৌণিক ত্বরণ কখনোই একই হবে না। বাট প্রদক্ষিণ কাল আর কৌণিক বেগ দুটো সেম ঘটনা, বিকজ কৌণিক বেগ ওমেগা, ঠিক, ওমেগা মানেই হলো 2π/t। যদি দুজনের ক্ষেত্রে কৌণিক বেগ সমান হয় তাহলে দুজনের ক্ষেত্রে টাইমটাও সমান। আর তোমরা খুব ভালোভাবে থিওরি যখন পড়বে দেখবে হচ্ছে কি ভূসমল উপগ্রহ 24 ঘন্টায় একদিন সম্পন্ন করে, 24 ঘন্টায় একদিন সম্পন্ন করে। দ্যাট ইজ পৃথিবীর আহ্নিক গতির সাথে ভূসমল উপগ্রহের আহ্নিক গতিটা সমান। সো আই রিয়েলি কনফিউজড উইথ দ্যাট গিভেন আনসার। ওকে, ঠিক আছে, যাই হোক। সো আই হোপ তোমরা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি প্রবলেমটা কোথায়। তাহলে কৌণিক বেগটাকে অ্যান্সার করেছে, তার প্রদক্ষিণ কালটাও আমাদের হবে। সো দেখো নাম্বার 10 কোশ্চেন, দ্যাট ইজ আমরা নাম্বার 10 কোশ্চেন 5-এ ডিসকাস করে এসেছি। যে 5-এ কোশ্চেনে ডিসকাস করে এসেছি যে পৃথিবীর যদি হঠাৎ ঘূর্ণন থেমে যায় তাহলে উত্তর মেরুতে কোনো বস্তুর ওজন কী হবে, একই থাকবে। পৃথিবীর ঘূর্ণন বেড়ে যাক কমে যাক যাই হোক না কেন, পৃথিবীতে জি, উত্তর মেরুতে জি মানে সবসময় একই থাকবে, ঠিক আছে। উত্তর মেরুতে আমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন নেই। ঘূর্ণন বন্ধ হোক, ঘূর্ণন বেড়ে যাক, যাই হোক, এখনকার ভ্যালুর সাথে তখনকার জি এর ভ্যালু হচ্ছে সমান। চেঞ্জ কোথায় রিফ্লেকশন হবে, নিরক্ষীয় অঞ্চলে, ঠিক, নিরক্ষীয় অঞ্চলে আমরা চেঞ্জ লক্ষ্য করতে পারবো। আর কোশ্চেন নাম্বার 5-এ আমরা ডিটেলস আলোচনা করেছি এই প্রশ্নটা সম্পর্কে, দ্যাট ইজ তাহলে সেইখান থেকে আমরা আইডিয়া পেতে পারি। সো আজকের আমরা 10খানা প্রবলেম সলভ করেছি। আবার নেক্সট ডেতে আমরা হচ্ছে আরও কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করব, আরও এমসিকিউ সলভ করব। সো আজকের এই ক্লাস এই পর্যন্তই শেষ। সো শেষ করার আগে একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে এবং খুব ভালোভাবে শিখতে থাকো সব কিছু জিনিস। এবং যারা প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও। সো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন এনার্জি নিয়ে, নতুন কোনো কোশ্চেন নিয়ে, ঠিক। তব তক কে লিয়ে জাস্ট কিপ উইথ মাই চ্যানেল, দ্যাট ইজ আ জার্নি উইথ ফিজিক্স। টাটা।